আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে আগে গুলি তারপরে প্রশ্ন। ডেনমার্ক দখল করার জন্য যদি কেউ আক্রমণ করে তাহলে এটিই হবে তাদের নীতি। এই নীতির কথা কেন তারা বলছে, কোন পরিপ্রেক্ষিতে এই বিষয়টি সামনে এলো? এই বিষয়টি সামনে এসেছে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে অচল অবস্থা আছে, সেই অচল অবস্থা পুরোপুরি একটা কূটনৈতিক সংকটে রূপ নেওয়ার পর। এখন আর পুরো পরিস্থিতি কোনোভাবেই দুই পক্ষের রাজনৈতিক শক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে পুরোপুরিভাবে একটা কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। যে সংকটের একদিকে আছে ডেনমার্ক, তাদের সঙ্গে যোগ দিয়েছে ইউরোপ, অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্র এবং এর মাঝখানে রয়েছে গ্রিনল্যান্ড। যে গ্রিনল্যান্ডে 56,000 মানুষ বসবাস করে, সেখানেও কিছু রাজনৈতিক দল রয়েছে। যে রাজনৈতিক দল আবার মনে করে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সরাসরি আলোচনা করা দরকার। তাদের মধ্যে আবার কেউ কেউ আছে ডেনমার্ককে নিয়ে আলোচনার পক্ষে, কেউ কেউ আছে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পক্ষে। এই যে কূটনৈতিক একটা সংকট তৈরি হলো, সেটি কখন? এটি তৈরি হয়েছে যখন নতুন করে ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখল করে নেয়ার বিষয়টি সামনে নিয়ে এসেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছে ভেনিজুয়েলা পরিস্থিতি। ভেনিজুয়েলাতে তাদের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যখন যুক্তরাষ্ট্র তুলে নিয়ে গেল, তারপর পৃথিবীর নিরাপত্তা বিষয়ের অনেক হিসাব নিকাশ, অনেক সমীকরণ, অনেক কিছুই ধীরে ধীরে বদলে যাচ্ছে। এই পরিস্থিতিতে যখন ডোনাল্ড ট্রাম্প বলেন যে তিনি গ্রিনল্যান্ড নিয়ে নিতে চান, তখন এই বিষয়টি নিয়ে ভিন্ন রকম প্রতিক্রিয়া শুরু হয়। আবার ধরুন, যখন ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে এসে বলেছিলেন তিনি গ্রিনল্যান্ড কিনে নেবেন, গ্রিনল্যান্ড থেকে ডেনমার্ক থেকে বলা হয়েছিল যে না, গ্রিনল্যান্ড বিক্রি করার জন্য নয়। দ্বিতীয় মেয়াদে এসে তিনি যখন বলেছিলেন যে কানাডাকে তিনি তার 51তম অঙ্গরাজ্য করবেন, গ্রিনল্যান্ড তিনি নিয়ে নিতে চান, তখনও এতটা জটিল হয়ে ওঠেনি পরিস্থিতি যতটা জটিল এখন হয়েছে। আবার ধরুন, যুক্তরাষ্ট্র যে নতুন করে গ্রিনল্যান্ডকে পেতে চায় তা নয়, এর আগে আরো দুজন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং তারা ব্যর্থ হয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে এই উদ্যোগটি নিচ্ছেন। আবার ধরুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলেছিল, তখন জার্মানি এই গ্রিনল্যান্ড দখল করার জন্য সেখানে সেনা পাঠিয়ে দেয়। যুক্তরাষ্ট্র তখন গ্রিনল্যান্ডে আক্রমণ করে, জার্মানিকে হটিয়ে দেয় এবং সেখানে তারা একটা বেজ স্থাপন করে, একটা ঘাঁটি স্থাপন করে। এই মুহূর্তে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক দুই দেশেরই ঘাঁটি রয়েছে। গ্রিনল্যান্ড হলো ডেনমার্ক থেকে 3,000 কিলোমিটার দূরে, কিন্তু আবার এই গ্রিনল্যান্ড যে দ্বীপ, এটি আর্কটিক অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় একটি দ্বীপ। এর 80% জায়গা বরফে ঢাকা রয়েছে। এখন এই যে জলবায়ু পরিবর্তনের কারণে কিছু বরফ গলছে, ফলে গ্রিনল্যান্ডে থাকা যেই বিরল খনিজ পদার্থ রয়েছে, যেমন ধরুন ইউরেনিয়াম বা অন্যান্য যেসব কিছু রয়েছে, তা আহরণ করা একটু সহজ হয়েছে। ফলে অনেকেরই এখন সেখান থেকে খনিজ আহরণের জন্য আগ্রহ রয়েছে, ডোনাল্ড ট্রাম্পেরও তাই। কিন্তু যুক্তরাষ্ট্র এর পাশাপাশি বলে যে তাদের জাতীয় নিরাপত্তার জন্য এই জায়গাটি দরকার, কারণ এখানে যদি তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসায়, তাহলে রাশিয়ার দিক থেকে যদি যুক্তরাষ্ট্রের দিকে মিসাইল ছোড়া হয়, তাহলে সেগুলোকে তারা ঠেকে দিতে পারবে। ডেনমার্ক তাদের এই যে আধা স্বায়ত্তশাসিত অঞ্চল, এই যে আর্কটিক অঞ্চলের দ্বীপটি গ্রিনল্যান্ড, এটিকে তারা কোনোভাবে ছাড়তে চায় না। এখন ডেনমার্ক বলছে যে এই গ্রিনল্যান্ড রক্ষা করার জন্য তাদের সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। কোন নীতিতে? নীতিটি হলো যে স্নায়ু যুদ্ধের সময় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তখন সেনাবাহিনী নেমে যাবে এবং প্রতিরোধ করবে, এরকম একটা পলিসি তাদের দেশে রয়েছিল। অর্থাৎ নির্দেশ না পেলেও সেনাবাহিনী যখন দেখবে যে আক্রান্ত হয়ে গেছে, তখনই তারা মাঠে নেমে যাবে এবং তারা গুলি করবে। প্রথমে গুলি করবে, তারপরে এই নিয়ে প্রশ্ন তোলা যাবে। এরকম একটা নীতির ভিতরে তারা চলে গেছে। সুতরাং এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র যে ডোনাল্ড ট্রাম্পই ভাবছেন যে গ্রিনল্যান্ড তিনি কিনে নেবেন, যদি তার কাছে গ্রিনল্যান্ড বিক্রি করা না হয় তাহলে তিনি বল প্রয়োগ করবেন, এমনকি সামরিক বল প্রয়োগ করতেও তিনি পিছু পা হবেন না। আবার বলা হচ্ছে যে সামরিক শক্তি প্রয়োগের কি কি বিকল্প আছে সেসব বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্র ভাবনা চিন্তা করছে। এরকম একটা পরিস্থিতিতে এসে এখন ডেনমার্ক বিনা যুদ্ধে মেদিনী না ছাড়ার কথাই বলছেন। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, এই অবস্থানে চলে গেছে এখন ডেনমার্ক। ডেনমার্ক ন্যাটোভুক্ত একটা দেশ। এই ন্যাটো তৈরি হয়েছিল
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পাওয়ার জন্য ন্যাটোর একটা সম্মিলিত প্রতিরোধের ক্লজ রয়েছে, ক্লজ 5। এটাতে হলো ধারা 5। এটা হলো যে একটি দেশকে, ন্যাটোভুক্ত সদস্য কোনো দেশকে অন্য কেউ আক্রমণ করলে তারা সম্মিলিতভাবে প্রতিহত করবে। এবং যুক্তরাষ্ট্র সহ 12টি দেশ এই জোট তৈরি করলেও বিশ্বের সবচেয়ে পুরনো, সবচেয়ে বড় জোটে এখন 32টি দেশ রয়েছে। এবং মজার ব্যাপার হলো যে ডেনমার্কও সেই জোটের মধ্যে রয়েছে। তাহলে গ্রিনল্যান্ড যেহেতু ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল, সুতরাং গ্রিনল্যান্ডে যদি আক্রমণ করে কিংবা ডেনমার্কে যদি, ধরে নিই আমরা কথায় কথায়, যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে, তাহলে কিন্তু একটা ন্যাটোভুক্ত দেশ আর একটা ন্যাটোভুক্ত দেশে আক্রমণ করলো। অর্থাৎ এখন যে বিরোধটি হচ্ছে, সেই বিরোধ হচ্ছে ন্যাটোভুক্ত দুটি দেশের ভেতরে। এবং অনেকে এখন বলছেন যে ন্যাটোর মৃত্যু ঘণ্টা বেজে যাবে যদি যুক্তরাষ্ট্র ডেনমার্কে আক্রমণ করেন। এটি ডেনমার্কের তরফ থেকেও বলা হয়। এখন ইউরোপ এসে দাঁড়িয়েছে ডেনমার্কের পাশে। আপনারা জানেন ইউরোপ দাঁড়িয়েছে ইউক্রেনের পাশে। তাহলে ইউরোপও ডেনমার্ককে সহযোগিতা করতে চায় এবং ন্যাটোর যে ঐতিহ্য রয়েছে তার আলোকে এই সমস্যার তারা একটা সমাধান চায়। ফলে এখানে নানামুখী কূটনৈতিক সংকটের তৈরি হয়েছে, যে সংকটের সঙ্গে ন্যাটো জড়িয়ে যাচ্ছে, ন্যাটোর ভবিষ্যৎ জড়িয়ে যাচ্ছে, ন্যাটোভুক্ত দুটি দেশের ভেতরে বিরোধ কি রূপ নিতে পারে সেটি জড়িয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগের কথা ভাবছে, ডেনমার্কও শক্তি প্রয়োগের কথা ভাবছে, সেখানেও একটা শক্তির মহড়ার একটা ঘনঘটা শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যেই আগামী সপ্তাহে একটা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মন্ত্রী পর্যায়ে, যে বৈঠকে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক তারা সবাই বসবে, বসে এই যে সংকট তৈরি হয়েছে তা সমাধানের জন্য একটা আলাপ আলোচনা করবে। এখন তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে বলে আপনি মনে করেন? সুপ্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।